দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন এই সময় অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি এম এ মানিস। সমসাময়িক রাজনীতি, অর্থনীতি ও সাম্প্রতিক জঙ্গি ছিনিয়ে নেওয়ার মতো বিষয় নিয়ে আমরা আলোচনা করব আজকের এই আয়োজনে। আর এই আলোচনায় অংশ নেওয়ার জন্য আমাদের সাথে আজকে স্টুডিওতে আছেন, আমি প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছি। আমার বাম পাশে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জনাব দেলোয়ার হোসেন, আছেন বিএনপির তথ্য সম্পাদক জনাব আজিজুল বারী হেলাল এবং TVN24-এর প্রধান সম্পাদক জনাব নাজমুল আশরাফ। সবাইকে স্বাগত। আসলে বৈশ্বিক অর্থনীতি সংকটের মধ্যে আরেকটা সংকট আমাদের দেশে এখন খুব বেশি আলোচিত হচ্ছে, সেটা হচ্ছে যে রাজনৈতিক সংকট। তো রাজনৈতিক এই সংকট নিয়ে পাল্টাপাল্টি দুটি দলেরই পাল্টাপাল্টি বক্তব্যমালা, কথামালা চলছে। তো যেমন আজও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি বলেছেন যে 10 ডিসেম্বরের ওনারা মহাসমাবেশ করতে যাচ্ছেন, তো সেটি ওনারা ঢাকাতেই করবেন, ঢাকাতেই ওনারা করতে চাচ্ছেন। যদিও ক্ষমতাসীন দলের একাধিক মন্ত্রী এবং নেতারা বলেছেন যে ওনারা যে মহাসমাবেশ বা সমাবেশ করতে চান এবং ওনার 10 লাখ লোকের কথা বলছেন, এত বড় জনসমাগমের মাঠ ঢাকাতে নেই। কাজী ওনাদেরকে এরকম জনসমাগমের জায়গা আছে কোথায় সেটা খুঁজে বের করে ডিএমপিকে ওনারা অনুমতি দেওয়ার জন্য বলেছেন। তো এই যে পাল্টাপাল্টি একটা কথামালা, তো এটি আমি জনাব দেলোয়ার হোসেনের কাছে আমার প্রশ্ন প্রথমেই যে এই ধরনের কথামালার মধ্যে দিয়ে কি বোঝা যাচ্ছে? তাহলে কি সরকার অনুমতি দিতে যাচ্ছে বা অনুমতি দিচ্ছে না? ওনাদের কথা কি এরকম মনে হচ্ছে? ধন্যবাদ আপনাকে। এনটিভির সকল দর্শক শ্রোতা যারা রয়েছেন তাদেরকে ধন্যবাদ। আমরা আরও দুইজন আলোচক রয়েছেন আপনার সাথে, তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। ব্যাপারটি হচ্ছে বিএনপি কিন্তু বিভাগীয় পর্যায়ের যে মহাসমাবেশ তারা কিন্তু করছে, বেশ কয়েক জায়গায় তারা করেছে। তাদের সর্বশেষ এই পর্যায়ে যে কর্মসূচি সেটি হচ্ছে তাদের ঢাকায় মহাসমাবেশ 10ই ডিসেম্বর তারা তারিখ নির্ধারণ করে রেখেছেন। সেই ক্ষেত্রে সব জায়গায় যদি কোনো কর্মসূচি, রাজনৈতিক কর্মসূচি পালন করতে যায় এবং হিউজ গ্যাদারিং থাকে, সেই ক্ষেত্রে কোনো শহরে অথবা ছোট শহরে হোক, সেইখানে এটি অনুমতির দরকার হচ্ছে আপনি এর নিরাপত্তার প্রশ্ন থাকে। সেই নিরাপত্তার কথা বিবেচনা করে সংশ্লিষ্ট যার অধীনে এটি থাকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সিটি কর্পোরেশন অথবা অন্য কোনো সংস্থা যদি কোনো যেই জায়গাটি করতে চায় সেইখানে অনুমতির একটা ব্যাপার হয়। সেই অনুমতিটি হচ্ছে বিভিন্ন বিবেচনায়, বিভিন্ন শর্তে আমরা সরকারি দল হোক, বিরোধী দল হোক, যে কোনো দল হোক অথবা নাগরিক সমাজ হোক, তাদেরকে যখন অনুমতি দেয়, অনুমতি শর্ত সাপেক্ষে কিছু কিছু শর্ত পালন করতে হয়। এই শর্ত বিশেষ করে পুলিশের দিক থেকে, সিটি কর্পোরেশনের দিক থেকে, যদি কোনো গণপূর্তের জায়গা হয় সেখান দিক থেকে তারা বিচার বিশ্লেষণ করে তারা দেয়। সেক্ষেত্রে বিএনপি আবেদন করেছে। এখানে সরকার দেবে না ব্যাপারটা এরকম কিন্তু সরকার কখনোই বলেনি। কেন, সরকার তো বিএনপি যেখানে যেখানে মহাসমাবেশ করেছে বিভাগীয় পর্যায়ে কোনো জায়গায় তো বিধিনিষেধ আরোপ করে নাই। সেক্ষেত্রে তারা ঢাকার কথা হচ্ছে ঢাকায় করবে। ঢাকায় বিএনপি তাদের যেখানে পছন্দ অথবা তারা যেখানে আবেদন করবে সেটি তারা করছে। এটা বিবেচনার এখতিয়ার হচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অথবা সিটি কর্পোরেশনের, তাদের কাছে এটা বিবেচ্য বিষয়। তারা সেটি বিএনপির একটি বড় গ্যাদারিং হলে তারা সেটা কীভাবে তাদেরকে সহযোগিতা করতে পারে সেই আলোচনা, সেই বিবেচনা যেমন করছে। পাশাপাশি যেহেতু বলছে 10 লক্ষ লোকের একটি জনসমাগম সেখানে হতে পারে, সেই ক্ষেত্রে এই বিবেচনা হচ্ছে পুলিশ প্রশাসনের থেকে, সেটি আমার জানা নেই। যে আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, এখন কিন্তু ঢাকা শহরে বড় গ্যাদারিংয়ের জায়গা, সেটি যদি আপনি কোনো জায়গায় করতে চান সেক্ষেত্রে অনেক রাস্তা বন্ধ হবে তাদের যাতায়াতের সুবিধার জন্য। সেক্ষেত্রে পুরা নগরীতে একটি মানুষের যে ভোগান্তি, সেটির কথা বিবেচনা যারা দায়িত্ব রয়েছেন তারা হয়তো দিতে পারেন। কিন্তু মূল যেটি হচ্ছে বিএনপি হয়তো তাদের পার্টি অফিসের সামনে করতে চায়, সেখানে হলে সেটি আপনি যদি নটরডেম কলেজের থেকে আপনি কাকরাইল মোড় পর্যন্ত দেন, সেই ক্ষেত্রে 10 লক্ষ লোকের জনসমাগমের স্থান ধারণের ক্ষমতা সেখানে নেই। হয়তো ডিএমপির থেকে তারা সেই কথা বলতে পারে, বাট আমাদের দিক থেকে আমরা সরকারের কোনো পর্যায় থেকে আমরা কিন্তু শুনিনি বিএনপিকে অনুমতি দেয়া হবে না। আমাদের দলেরও এখানে কোনো আপত্তি নেই, এটা তাদের রাজনৈতিক অধিকার, সেটি তারা করতেই পারে।
কিন্তু আমি যে প্রশ্নটি আপনাকে রেখেছিলাম যে একাধিক মন্ত্রী এবং ওনারা বলছেন যে 10 লক্ষ লোক সমাগমের মতো ক্যাপাসিটি ওরকম একটি বড় জায়গা ঢাকা শহরে নেই, আপাতত নেই। তো যেখানে আছে সেটা খুঁজে বের করতে বলেছেন। তো তাহলে না, কি সেটি যদি আমাদের কোনো নেতৃবৃন্দ বলেন, সেটিও স্পেসিফিক আমি কোনো নাম বলতে পারবো না যে আমাদের এই মাননীয় মন্ত্রী অথবা আমাদের এই নেতা বলেছেন, সেটি হয়তো প্রেডিকশন করেছেন তারা যে 10 লক্ষ লোকের সমাগম। আপনি বলেন বিএনপির এই যে জায়গাটি রয়েছে, যারা প্রথম যেটি পছন্দ তাদের, সেখানে অ্যাকচুয়ালি 10 লক্ষ 5 লক্ষ লোকের তিল ধারণ ক্ষমতা, 5 লক্ষ লোক যে এক জায়গায় জড়ো হবে, সেই লোকের যে শুধু আপনি বিএনপির যে সমাবেশ হচ্ছে সেখানে কিন্তু আপনি একটি জিনিস লক্ষণীয়, সেটি হচ্ছে যে করেই হোক, যে অজুহাতেই হোক, যেই অভিযোগেই হোক, তারা কিন্তু এই একদিনের প্রোগ্রাম 3 দিনে করে। সেই ক্ষেত্রে এইখানেও তো ঢাকায় তারা সেই চেষ্টা করবে। সেই চেষ্টা করলে আপনি অন্য অন্য শহরে করেছেন, সেটার প্রভাব যেটুক পড়েছে এইখানেও তার বেশি মাত্রায় প্রভাব পড়বে। আপনার সব রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে এবং 10 লক্ষ লোকের ধারণ ক্ষমতা, 5 লক্ষ লোকের ধারণ ক্ষমতার কোনো সুযোগ, কোনো রাস্তা, তাহলে পুরাতন এয়ারপোর্টে সেই ব্যবস্থা থাকতে পারে, কিন্তু সেটা আবার অন্যদের অধীনে। আপনি এরপরে যদি আপনি 10 লক্ষ লোক কোনো জায়গায় এক জায়গায় করতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই সেটা বিবেচনার দাবি রাখে এই জায়গাটি কোথায় ঢাকা শহরে। আচ্ছা, আমার মনে হয় বুঝতে পেরেছি। আমার একই প্রশ্ন আমি জনাব আইজুল বারী হেলালের কাছে রাখতে চাই। যদি আপনারা অনুমতি শেষ পর্যন্ত না পান, তাহলে আপনারা কি করবে, আপনার দল কি করবে 10ই ডিসেম্বর? অনুমতি না পাওয়ার তো কোনো কারণ নেই, আর অনুমতি বিষয়টাও আপেক্ষিক। আপনারা যে কথাটা বলছেন যে মহাসমাবেশ, এটা কিন্তু মহাসমাবেশ না, এটা গণসমাবেশ। বিভাগীয় পর্যায়ে আমাদের গণসমাবেশ হয়েছে, ঢাকাও একটা বিভাগ, সেই ঢাকায়ও হবে গণসমাবেশ। আপনারা নাম দিচ্ছেন মহাসমাবেশ, এটা হলো আমাদের গণসমাবেশ। এখন তো আমাদের এই কর্মসূচিগুলো অনগোয়িং কর্মসূচি, তো তরঙ্গায়িত, আস্তে আস্তে উপরে ওঠে। মহাসমাবেশের পরে কি হয়? কিছুই তো হয় না। এটা কিন্তু গণসমাবেশ, এটা মাথায় রাখতে হবে। আর বলছেন যে কত লোকের সমাগম হবে, আমাদের দল থেকে কিন্তু আমরা আমরা জানি যে বাংলাদেশের সমস্ত মানুষ, প্রায় বেশিরভাগ মানুষ এই সরকারের প্রতি নো কনফিডেন্স দেখিয়েছে। আপনারা দেলোয়ার বলল 10 লক্ষ, এটা ও বলল, এবং আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ও বলছিলেন যে 25 লাখ লোক। উনি বলছিলেন যে 25 লাখ লোকের ধারণ ক্ষমতা তো ঢাকা শহরে নেই। আসলে ধারণ ক্ষমতা থাকুক আর না থাকুক এটা কিন্তু বিষয় না, কত লোক কী হবে এটা তো দেলোয়ার রাইটলি বলছে, তো প্রেডিক্ট করা সম্ভব না। আমি যেমন বলছি যে বেশিরভাগ লোক এই সরকারের প্রতি নো কনফিডেন্স দেখিয়ে এই সমাবেশে আগমন ঘটবে। সুতরাং আপনি আমাদের পারমিশন যদি দেন বা না দেন, এটা তো আপনি একটা মানে এক ধরনের প্রভোকিংস, যে আমাদের উস্কায় দেওয়া, যে আপনি কেন পারমিশন, এটা আমাদের রাজনৈতিক অধিকার, এটা তো আমাদের সাংবিধানিক অধিকার। এখানে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হলো, দেখেন আমরা 10 তারিখে এই প্রোগ্রাম ডিক্লেয়ার করছি অনেক আগে, প্রায় 1.5 মাস কি 2 মাস আগে আমরা ডিক্লেয়ার করছি। আপনি হঠাৎ করে এই প্রোগ্রামটাকে আপনি হিংসাত্মক করে তুলবার জন্য আপনাদের বক্তব্য বিবৃতি তো অনেক কথা বলছেন, ওটা আমি বাদ দিচ্ছি। আপনি ছাত্রলীগের একটি সমাবেশ ছিল 3 তারিখে, সেটাকে আপনি 8 তারিখে স্থানান্তর করলেন। তার মানে কি? দেলোয়ার যেটা বললো যে আমাদের সমাবেশগুলো আপনারা যে বিভিন্নভাবে আমাদের বাধাবিঘ্ন দেন, গণপরিবহন বন্ধ করেন, মানুষকে আসতে বাধা দেন বলে মানুষ আগে থেকেই চলে আসার চেষ্টা করে এই সরকারের প্রতি আপনার রেড কার্ড দেখানোর জন্য। আপনি 3 তারিখের প্রোগ্রাম 8 তারিখে শিফট করলেন। আজকে দেখলাম টেলিভিশনে যে দক্ষিণ মহানগর আওয়ামী লীগের একটি সভা বায়তুল মোকাররমে দক্ষিণ গেটে দিচ্ছে। এটা বলেন, এটা কি প্রভোকিংস না? এইভাবে তো আপনি হিংসাত্মক রাজনীতির দিকে নিয়ে যাচ্ছেন। পারমিশন দেওয়া তো পরের জিনিস, এটা তো দেওয়া না দেওয়া একটা প্রভোকিংস। যে এইভাবে যদি উস্কানিমূলক কথাবার্তা বলেন, উস্কানিমূলক কর্মকাণ্ড বলেন, তাই তো আপনারাই তো ইনভাইট করছেন যে একটা করেলসাম পরিবেশ তৈরি করবার জন্য, একটা মানে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে। আমরা তো বারবার বলছি আমাদের এটা শান্তিপূর্ণ সমাবেশ, সরকারের প্রতি নো কনফিডেন্স। আমাদের বিভাগীয় সমাবেশগুলোতে আপনারা এই সরকার কত বাধা দিয়েছে। 8 জন লোককে হত্যা করেছে, 8টা লোককে আপনি হত্যা করেছেন। আমরা জনগণকে সাথে নিয়ে শান্তিপূর্ণভাবে আমাদের সমাবেশগুলো করছি এবং সরকারের প্রতি নো কনফিডেন্স দেখে যাচ্ছি। আপনি প্রথমেই বলছেন যে এই যে একটা রাজনৈতিক সংকট, এই সংকটে শুধু বিএনপি একা না তো, এই সংকটে পুরো জাতি রয়েছে। এই সংকটে আমরা চাচ্ছি কি? দ্য রাইট টু ভোট অ্যান্ড দ্য রাইট টু চুজ আওয়ার লিডার বাই ভোটিং। ভোটের মাধ্যমে আমাদের
লিডার নির্বাচিত, আমাদের দাবি তো এইটা, জনগণেরও দাবি এইটা আপনি বাধা দিবেন কেন? ভোটাধিকারের এই বাধাটা আপনি দিবেন কেন? আপনি কেন 3 তারিখের ছাত্রলীগের সমাবেশকে আপনি 8 তারিখে শিফট করবেন? আপনি কেন হঠাৎ করে, আপনি জানেন 10 তারিখে একটা সমাবেশ পল্টন অফিসে হবে, সামনে হবে, সেখানে আপনি কেন দায়িত্ব মোকাররম বেশি দূরে না, সেখানে আরেকটি সমাবেশ ডাকলেন? তাহলে তো আমার তো অতীতের কিছু কথা মনে পড়ে যায়, যেগুলো আমি এখানে আর তুলতে চাচ্ছি না। আমরা না ওই বিষয় নিয়ে আরো আসবো, আরো বিস্তারিত আমরা আসবো। আমরা এবার নাজমুল সাহেবের কাছে আমার প্রশ্ন যে এই যে দুজনের বক্তব্য শুনলেন এবং দুটি রাজনৈতিক দলের একটা সামনের দিনের একটা মুখোমুখি অবস্থানে চলে যাচ্ছে, তো আপনার কি মনে হচ্ছে যে রাজনীতি কি কোন দিকে যাচ্ছে? রাজনীতি খারাপ দিকে যাচ্ছে না। আমি যদি নিকট অতীতের কথা বলি, সে তুলনায় এখনকার রাজনীতি অনেক ভালো। আপনি চিন্তা করেন, এই এখন থেকে 6 মাস বা 9 মাস আগে কোথাও বিএনপি সমাবেশ করতে পেরেছে? ছোটোখাটো সমাবেশ করতে গেলেও সেখানে হামলা হয়েছে, নিষেধাজ্ঞা জারি হয়েছে, পাল্টা সমাবেশ হয়েছে, পুলিশ গিয়ে করেছে বা সরকারি দলের লোক গিয়ে আক্রমণ করেছে, অথবা কর্মসূচি অনুমতি দেয় নাই। কিন্তু 7টা করেছেন আপনারা এর আগে, 7টা বিভাগীয় শহরে সমাবেশ হয়েছে এবং প্রত্যেকটাই অনেক বড় বড় সমাবেশ। মহাসমাবেশ বলি আর গণসমাবেশ বলি, অনেক বড় সমাবেশ, সেখানে অনেক মানুষ গেছে। সেই সমাবেশগুলো কোনোটাই কিন্তু পণ্ড হয় নাই, কোনোটার উপরে হামলা হয় নাই। আমি বলছি সমাবেশ পণ্ড করার মতো হামলা। আসতে নানান জায়গায় বাধাগ্রস্ত হয়েছে, এই পরিবহন ধর্মঘট ডেকে বাধাগ্রস্ত করা হয়েছে, যে কারণে মানুষকে আগে ভাগে চলে আসতে হয়েছে। একদিনে কর্মসূচি 3 দিনে গিয়ে গড়িয়েছে। এখন পরিবহন সংকটের কারণে মানুষকে আগে আসতে হয়েছে, বাধার কারণে বিকল্প উপায়ে আগে আসতে হয়েছে। এই প্রতিকূলতাগুলো না থাকলে হয়তো একদিনের সমাবেশ একদিনই হতো। এখন 7টা বিভাগীয় শহরে বড় বড় সমাবেশ করেছে বিএনপি। এই যে ছোটোখাটো বাধা বিপত্তি বা সমস্যার কথা বললাম, বাংলাদেশের রাজনীতিতে এটা ধরার মধ্যেই পড়ে না। সাম্প্রতিক অতীতের রেকর্ড দেখতে গেলে এটা কোনো বাধা বিপত্তির বলে আপনি বলতেও পারবেন না। তার মানে হচ্ছে যে সরকার, সরকারি দল, প্রশাসন তারা চেয়েছে, সমাবেশগুলো হয়েছে। বিএনপি চেয়েছে, সমাবেশগুলো হয়েছে। বিপরীতে আমরা আওয়ামী লীগেরও কিছু সমাবেশ দেখেছি, আওয়ামী লীগ, ছাত্রলীগ বা যুবলীগ বিভিন্ন উপলক্ষে। আরও হয়তো বড় বড় সমাবেশ সামনে হবে। আপনি যদি গত 13 বছরের রাজনীতি মনে করেন, আমরা কি এরকম রাজনীতি দেখেছি গত 13 বছরে? এখন মাঠে ঘাটে রাজনীতি সক্রিয় হচ্ছে, জনগণের অংশগ্রহণ বাড়ছে, মানুষের আগ্রহ বাড়ছে, এবং এটাকে আমি বলবো এক রকমের ইতিবাচক রাজনীতি। আর এই যে কথার বিরোধ বা পাল্টাপাল্টি, এটা তো রাজনীতির খুবই স্বাভাবিক অংশ। যদি এক পক্ষ আরেক পক্ষের উপরে গোলাগুলি করতো, হামলা করে মেরে ফেলতো, আমরা বলতাম যে এটা সংকট হয়েছে বা সহিংস রাজনীতি হয়েছে। সে পর্যায়ে যায় নাই। নির্বাচনের বাকি এখন আরও 13 মাস। সমস্যাটা হয়তো পরে বাড়তে পারে। আমাদের কিন্তু 8 জনকে হত্যা করেছে এই সমাবেশ চলাকালীন, এটা আপনার যে জানেন। সমাবেশে হামলা হয়েছে কি কোথাও? মানে আসতে বাধা দেওয়ার ফলে আমাদের প্রস্তুতি সভায় 8 জন গতকালকে নয়ন মিনাকে, তার আগে কাল আপনার নারায়ণগঞ্জের আপনার শাওন প্রধানকে, মুন্সিগঞ্জের শাওন, হ্যাঁ, এগুলো হ্যাঁ মানে সমাবেশকে কেন্দ্র করে। কিন্তু আমি বলছি যে সমাবেশগুলো সফল হয়েছে এবং বেশ বড় আকারে হয়েছে। এবং এটাকে কেন্দ্র করে যে কথাবার্তা, শেষে এখন ঢাকায় চলে আসছি, ঢাকার সমাবেশটি সমাপনী এই ধারায় যেগুলো বিভাগীয় পর্যায়ে হয়েছে, এবং সেটি রাজধানীতে হওয়ার কারণে তার গুরুত্ব, তার প্রভাব অনেক বেশি। এটা নিয়ে রাজনৈতিক পক্ষ বিপক্ষ সবাই এটা নিয়ে ভাববে। কিন্তু অন্যান্য বিভাগীয় শহরের মতো ঢাকার সমাবেশটিও হবে এবং এটা পণ্ড করা হবে না, এটা আমার ধারণা এবং প্রত্যাশা। কারণ বাকি 7টি সমাবেশ করতে দেওয়া বা করার ফলে রাজনীতির যে একটা উন্নতি হয়েছে, সহনশীল পরিস্থিতি তৈরি হয়েছে, মানুষের মনে ইতিবাচক ধারণা তৈরি হচ্ছে, এটা বিএনপি আওয়ামী লীগ কেউই নষ্ট করবে না। এখন ঢাকা শহরে একটি সমাবেশ করলে পরে তার যে প্রভাব পড়ে, আপনি 10 লক্ষ না 20 লক্ষ না 25 লক্ষ, সেগুলো পরের কথা। ঢাকা শহরে যেসব জায়গায় সমাবেশ হয়, যে কোনো একটা জায়গায় বড় কোনো দল সমাবেশ করলে গোটা শহরটা অচল হয়ে যায়। 2 কোটি শহরে মানুষ সেখানে ভুক্তভোগী হয়। সেই জায়গায় আমি বলবো রাজনৈতিক দলগুলোর উচিত যে শহরকে অচল হয়, শহর অচল হয় এমন কর্মসূচি শহরের ভিতর না করা কোনো দলেরই। আমাদের রাজুল বাড়ি হেলাল ভাই বলছিলেন যে ওনারা এক দফার আন্দোলন, তত্ত্বাবধায়ক সরকার এবং এক দফার আন্দোলনের দিকে যাচ্ছেন। তো আজকে লক্ষ্মীপুরে আমি শুরুতে দেলোয়ার ভাইয়ের কাছে আমি প্রশ্নটা রাখতে চাই যে লক্ষ্মীপুরে আপনাদের পার্টির সেক্রেটারি জেনারেল উনি বলেছেন যে
মানে বিশ্ব একটা বৈশ্বিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, বাংলাদেশও এর ব্যতিক্রম না। এবং বিএনপি এই সুযোগটা নিয়ে এই সুযোগটাকে কাজে লাগিয়ে বা পুঁজি করে তারা আন্দোলনটা করছে। এবং আমরা একটু বৈশ্বিক সংকটের কারণে বাংলাদেশ একটু অসুবিধার মধ্যে আছে এবং সেটাকে কাজে লাগাচ্ছে বিএনপি। আপনি কিভাবে দেখছেন যে তারা তো এক দফার আন্দোলন করছে, তারা এটাকে কিভাবে কাজে লাগাচ্ছে? যে তারা এক দফার আন্দোলন করতে চাচ্ছে। বিএনপি মহাসচিব বিগত 2 দিন যে প্রেসের সাথে কথা বলছেন, সেখানে বলছেন 10 তারিখে যে তাদের সমাবেশ রয়েছে, সেই সমাবেশ থেকে তারা এক দফার ডাক দেবেন। এটা তাদের বিএনপির অথবা অন্য কোনো রাজনৈতিক দল, সেটা তারা সেই দাবি তারা তুলতেই পারেন, তাদের দাবি দেওয়া মানুষের সামনে উপস্থাপন করতেই পারেন। কিন্তু যেটি বাস্তব সেটি হচ্ছে বিএনপি এর আগে এই যে 13 বছর গেল, তাদের আন্দোলন ছিল তাদের নেত্রী কেন্দ্রিক, 2 নেতা কেন্দ্রিক। বেগম জিয়া জেলখানার থেকে তাকে মুক্তি দিতে হবে, তারেক জিয়াকে ফেরত আনতে হবে। এখানে জনগণের কোনো সংশ্লিষ্টতা ছিল না। তো সেই আন্দোলন তারা 13 বছর করেছেন। এখন যেটি হচ্ছে, করোনা মহামারীর এই সংকট বৈশ্বিক সংকট। এই করোনার কারণে সমস্ত পৃথিবীর ফুড প্রোডাকশন, শিল্পপণ্য উৎপাদন এগুলি বন্ধ ছিল। কারণ শিল্প কারখানা বন্ধ ছিল মানুষের জীবন বাঁচানোর জন্য। মানুষ ফুড সেক্টরে এবং ওষুধ প্রশাসনে অথবা ওষুধ সেক্টরে মানুষ কাজ করেছে মানুষকে বাঁচিয়ে রাখার জন্য। গবেষণায় লিপ্ত ছিল করোনার প্রতিষেধক আবিষ্কারের জন্য। সেইখানে প্রোডাকশন হাউস ম্যাক্সিমাম বন্ধ ছিল। এটা সারা পৃথিবীব্যাপী। পাশাপাশি এটা শেষ হতে না হতেই আবার যুদ্ধ শুরু হলো, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ। এই 2টি কারণে, এই বৈশ্বিক সংকটের কারণে, সেক্ষেত্রে আমেরিকার রিজার্ভের সুদ বৃদ্ধি করার কারণে ডলারের সংকট এবং উচ্চমূল্য বৃদ্ধি, যুদ্ধের কারণে মানুষের ক্রয় ক্ষমতা হ্রাস, যুদ্ধের কারণে মানুষের ইনকাম কমে যাওয়া, যুদ্ধের কারণে সাপ্লাই চেনে সমস্যার কারণে ভোগ্যপণ্য যেটি রয়েছে সেটির উচ্চমূল্য দাম বৃদ্ধি। এই সমস্যা কিন্তু বৈশ্বিক সমস্যা, যেটি বাংলাদেশও এর থেকে মুক্ত নয়। এই সময়ে এই যে জ্বালানি সংকট তার উচ্চমূল্য, খাদ্য সংকট তার উচ্চমূল্য, এটি সাপ্লাই চেনকে সঠিক রাখা যাচ্ছে না। কেন জাহাজের ভাড়া যখন বৃদ্ধি পায়, যখন আপনার ফুয়েলের দাম বেশি হবে আপনার জাহাজের ভাড়া বেশি হবে, যখন আপনি প্রোডাকশন কম হবে আপনি অতিরিক্ত মূল্যে জিনিস কিনতে হবে। এখন আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ আমরা ছিলাম, আমরা উদ্বৃত্ত খাদ্য তৈরি করেছি। আরও একটি বড় ফ্যাক্টর হলো ক্লাইমেট চেঞ্জের কারণে নেতিবাচক যে ফলাফল, এই কারণে কিন্তু আমি আসছি আপনার কথায়, নেতিবাচক যে ফলাফল যার জন্য ফুড প্রোডাকশন কমেছে, এইটাকে আমাদের এই দেশে এই সমস্যা রয়েছে, এই সমস্যায় মানুষ আক্রান্ত। দ্রব্যমূল্যে মানুষ, আমরা কিন্তু অস্বীকার করি না, দ্রব্যমূল্য বাড়লে মানুষের কষ্ট হয়। সেই কষ্টকে বিএনপি পুঁজি করে আন্দোলন করার চেষ্টা করছে। আমাদের সাধারণ সম্পাদক সেটি বলেছেন, এই বৈশ্বিক সংকটের মধ্যে বরং মানুষের জন্য কাজ করলে যেটি করা উচিত ছিল সেটি হলো এই সময়ে মানুষকে সাজেশন দেয়া যে এই সংকট থেকে বাংলাদেশের মানুষ কিভাবে সহযোগিতা পেতে পারে, তারপরে হলো পরিত্রাণ পেতে পারে। বিএনপির মধ্যেও জ্ঞানীগুণী লোক অবশ্যই আছে, তারা সাজেশন দিতে পারে সরকারকে যে এই পথে গেলে ইকোনমিক যে ইনফ্লেশন সেটি কীভাবে কমতে পারে, ফুড প্রোডাকশন সাপ্লাই চেইন ঠিক রাখার জন্য আমরা কী করতে পারি। সেটি না করে এই মুহূর্তে এসে হলো তারা আন্দোলনের ডাক দিয়েছেন। এবং এই আন্দোলনের ডাকের নাজমুল আশরাফ ভাই যেটি বলেছেন, হ্যাঁ রাজনীতি করার কারণে মানুষের এটি গণতান্ত্রিক অধিকার, সেই অধিকারগুলি তারা সুযোগ পেয়েছে। কিন্তু এখানে সংকট নয়, যেটি মূল সংকট সেটি হচ্ছে বিএনপি যখন বলল যে বিএনপির থেকে দাবি করা হয় সরকারের উপর কোনো কনফিডেন্স নাই, তাহলে এনি কনফিডেন্স বিএনপির অথবা জামাতের উপর কনফিডেন্স মানুষের আছে? মানুষ বিএনপি যখন রাস্তায় নামে অথবা অধিকারের কথা বলে তখন মানুষ যেটি ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে, বিএনপি আমলের যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল তখন বিএনপি আমলের 5 বছরের দুর্নীতির কথা মানুষের মনে পড়ে, হাওয়া ভবনের কথা মনে পড়ে, বাংলা ভাইয়ের কথা মনে পড়ে, জঙ্গি সন্ত্রাসীদের কথা মনে পড়ে। আর 2013 থেকে যুদ্ধাপরাধীদের বিচার যখন হচ্ছিল, আমি শেষ করছি, যুদ্ধাপরাধীদের বিচার যখন হচ্ছিল তখন তাদেরকে বাঁচানোর জন্য বিএনপির যে অবস্থান এবং নির্বাচনকে প্রতিহত করার জন্য 2014 সালে যে ব্যাপক অগ্নি সন্ত্রাস, এই রাস্তায় যখন বিএনপির মানুষ নামে সেই সময় দেশের মানুষ আতঙ্কগ্রস্ত হয়। বিভিন্ন উন্নয়ন সহযোগী যারা সংস্থা রয়েছে তারা আতঙ্কগ্রস্ত হয় যে বাংলাদেশে আবার কোনো তালেবানি রাষ্ট্র বানানোর জন্য এরা নামে নাকি। সেটি আমাদের সাধারণ সম্পাদক মনে করে দিয়েছেন।
আমি আসলে এই ইস্যুগুলো নিয়ে জঙ্গি সাম্প্রতিক একটা ঘটনা ঘটেছে, এটা ইস্যু নিয়ে পরে আসছি। তার আগে আমি হেলাল ভাইয়ের কাছে আমি যেতে চাই। আজকে একনেকের বৈঠক ছিল, সেখানে পরিকল্পনা মন্ত্রী বলেছেন যে বাংলাদেশ কোনো খাদ্য সংকট হবে না এবং ডিসেম্বরে মুদ্রাস্ফীতি কমে যাবে এবং যথেষ্ট খাদ্য মজুদ আছে এবং সামনে আমন মৌসুম, মাঠেও প্রচুর ধান আছে। তো আপনারা তো বলছেন যে সরকার মানুষকে কম দামে পণ্য দিতে, খাদ্য দিতে ব্যর্থ হয়েছে। সেখানে পরিকল্পনা মন্ত্রী আজকে এই কথাটা বলেছেন, আপনারা কিভাবে মূল্যায়ন করবেন? শুনুন, সরকারের কোনো কথার প্রতি মানুষ আস্থা নেই, সরকারের প্রতিও মানুষের বিশ্বাসযোগ্যতা নেই, কোনো কথার প্রতিও বিশ্বাসযোগ্যতা নেই। 2-3টি উদাহরণ দেখেন। বলেছিলেন ঘরে ঘরে বিদ্যুৎ, শতভাগ বিদ্যুৎ দিতে পেরেছেন, কথা কিন্তু বলে গেছেন। তারপরে বলেছিলেন যে কি রিজার্ভ কি খাদ্যে আমরা স্বয়ং সম্পূর্ণ। আমরা দেখলাম যে এই গত বছর, আগের বছর আপনি শুধু এলসি খুলছেন, এই চাল যেটা আমাদের চিপ ফুড, তা আপনি আপনার কোনো কথার কোনো ঠিক নেই। আপনি বলছেন যে দুর্ভিক্ষ হবে, বলছেন না, 2 দিন পরে আবার বলছেন দুর্ভিক্ষ হবে না, কোনো কথার ঠিক নেই। এখন এই যে আওয়ামী লীগের সেক্রেটারি যেটা বললেন যে বৈশ্বিক সংকট, আপনি বলেন ইউক্রেন, আমি বহুবার টেলিভিশনে বলেছি, ইউক্রেন রাশিয়ার যুদ্ধের ফলে বাংলাদেশ শুধুমাত্র ইউক্রেন থেকে গম আমদানি করে, রাশিয়ার থেকে চা, আমরা অন্য কিছু তেলও আমদানি করি না, গ্যাসও আমদানি করি না, বুঝছেন। আর আপনারা যে বাংলাদেশের টাকা লুট করে, চুরি করে, পাচার করছেন, এটাও তো আমরা বলছি, আমরা তো আজকের থেকে বলছি না এই কথাগুলো, যে আপনারা আপনাদের বাংলাদেশ ব্যাংকের ভল্টের টাকা পয়সা সব লুট করে জোয়ার কোটে ছুঁড়ে মেরেছেন, এসব কথা অনেক বলা হয়েছে। আজকে যারা বলছেন যে ডলার সংকট, কি আমেরিকান রিজার্ভ ব্যাংকের সুদ, এসব কথা বলছেন, কিন্তু আমরা সবাই জানি যে আপনি কুইক রেন্টালের টাকাটা বাংলা টাকায় না দিয়ে ডলারে দিয়েছেন, কারণ কুইক রেন্টাল তো বিদ্যুৎ উৎপাদন না করে বানিয়েছেন এবং সেই টাকা পাচার হয়ে গেছে। যদি বাংলাদেশের কারেন্সিতে দিতেন তাহলে কিন্তু পাচার হতে অনেক সময় সমস্যা ছিল। আপনি ডলারে পেমেন্ট করেছেন, এটা অন্যায় হয়েছে। সুতরাং এইভাবে আপনি ডলার পাচার করে দিয়েছেন, আপনার কোনো কথায় মানুষ বিশ্বাস করে না। আপনি এখন এক একটা রাজনৈতিক ট্রাম্প কার্ড ছাড়ছেন, একবার বলছেন বৈশ্বিক সংকট, একবার দুর্ভিক্ষ ট্রাম্প কার্ড, আবার ইদানিং দেখি আপনি ওই যে জঙ্গি আর একটা ইস্যু নিয়ে চলে আসছে, মানে প্রাসঙ্গিকতা নেই। এখন সরকার যেহেতু দেখলো যে জনগণ তাদের জনবিচ্ছিন্ন হয়ে গেছে, জনগণের সাথে সরকারের কোনো সম্পর্ক নেই, এবং আপনার সরকার আমাদের শুধু অর্থনৈতিক দেউলিয়া না, রাজনৈতিকভাবে দেউলিয়া হয়েছে, আন্তর্জাতিকভাবে সে একঘরে হয়ে গেছে, বাংলাদেশের মানুষও তার প্রতি সমর্থন হারিয়ে গেছে। এখন তিনি বিভিন্ন রকম ডেড ইস্যুস যেসব আছে, করোনা মহামারীতে আপনারা ফেল করেছেন, ভ্যাকসিনের টাকা দিয়েছেন ইন্ডিয়ায়, সেই ভ্যাকসিন পাননি, টাকাটা চলে গেল। আপনারা জনগণের কাছে যে স্টিমুলেশন প্যাকেজ সরকার থেকে ছেড়েছিলেন, সেই টাকাটাও আপনারা লুট করে নিয়েছেন, 4,000 টাকা না 3,000 টাকা আপনার মোবাইলে দিয়েছিল, সেটাও আপনারা লুট করে নিয়েছেন। এখন সমস্ত ব্যর্থতাকে আপনি ঢামা চাপা দেওয়ার জন্য আপনি এক একটা ইস্যুস দাঁড় করালেন। সবচেয়ে বড় ইস্যু তো দুর্ভিক্ষের কথা কি ইউরোপের কোনো দেশ বলেছে? বলেন, আপনি বলেননি। ওই দেশে তো যুদ্ধটা তো ইউরোপ, সেই দুর্ভিক্ষের কথা আপনি বলে আবার বলছেন যে একটা ধারণা দিয়েছে, ওয়ার্ল্ড ব্যাংক একটা ধারণা দিয়েছে ওয়ার্ল্ড ওয়াইড আর কি, এখানে বাংলাদেশের নাম নেই। উনি যে 14 কি 15টা দেশের নাম বলছে, সেখানে বাংলাদেশের নাম নেই। অর্থাৎ আপনি এক একটা ইস্যু তুলছেন। আর যেটা বলছেন যে আমরা এতদিন আমাদের নেতা নেত্রীর জন্য আন্দোলন করেছি, হ্যাঁ এই কথাটা ঠিক, কিন্তু প্রত্যেকটা দেলোয়ার যেহেতু একটা পলিটিক্যাল কর্মী, রাজপথের কর্মী, সে জানে যে পলিটিক্যাল প্রোগ্রামে আপনার ইস্যুস, লট অফ ইস্যুস থাকে, যে কোনো একটা ইস্যুকে হাইলাইট করে আমরা প্রোগ্রাম করি, কিন্তু বক্তব্য দেওয়ার সময় সব ইস্যুই তুলি। আমরা তো এই সরকারের প্রতি কি, আপনার দেখেন 2009 সালের নির্বাচনের পর থেকেই এই সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি। সে আন্দোলনের গতি প্রকৃতি নিয়ে আপনি কথা বলতে পারেন, সবসময় আন্দোলন তো, আপনি তো 21 ইয়ার্স আউট অফ দি পাওয়ার, আপনাকে 21 ইয়ার্স একই গতিতে আন্দোলন করতে পেরেছেন না। পলিটিক্যাল কর্মী হিসেবে আপনি স্বীকারই করবেন যে পলিটিক্যাল আপস ডাউনস হয়। আর যেটা বলছেন যে আগুন সন্ত্রাস, দেখেন আপনারা ওই 14 সালে 18 সালে আগুন সন্ত্রাস যে কয়টা ধরা পড়েছে জনগণের কাছে, সবগুলো দেখেন বিহঙ্গ পরিবহনের যে শশী পার্কের সামনে যে গাড়িটা পুরাই দিল, কি বলল? আওয়ামী লীগের নেতার নাম বরিশাল বিভাগ, আমরা বলিনি, বরিশালের লোকজনই বলেছে। নওগাঁ সাঁওতাল পল্লী, সেখানেও একই ছাত্রলীগের নেতাদের নাম আসলো। আরও অনেক, আপনার কুমিল্লায় আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নামে একটা গাড়ি পোড়ানোর মামলা দিয়েছে। এটা কি বিশ্বাসযোগ্য যে তিনি থাকেন গুলশানে, উনি ওইখানে যে গাড়ি পোড়াইছে কুমিল্লার কোর্ট বাড়িতে?
এবং সেখানে যারা ধরা পড়ছে তারাও কিন্তু চিহ্নিত, কার আমাদের দল না। সুতরাং এই কথাগুলো বলে আপনি এখন আর মানুষকে বিশ্বাস করাতে পারবেন না, কারণ ইতিমধ্যে আপনার সরকার বিভিন্ন এই ফ্যাসিবাদী সরকার মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে। কারণ মুখে যেটা বলছে, যেমন বলছিল যে আমাদের সমাবেশগুলোয় কোনো বাধা দেওয়া হবে না, বরঞ্চ গণভবন ঘেরাও করলেও নাকি চা খাবার দাওয়াত দিবে। এই কথার পরে 3টা লোক মারা গেছিল এই চা খাওয়ার দাওয়াতের কথা শুনে। 3জন লোককে হত্যা করেছিল ওই সময়। এরপরে সমাবেশে আরও 5জন লোক হত্যা করলো। অর্থাৎ আপনি বলছেন বাধা দিবেন না, আপনি বলছেন কিন্তু বক্তৃতায় বলছেন যে বিএনপিকে নামতে দেওয়া হবে না, ঢাকা শহরে এইটা হবে, অমুক হবে, এসব আপনি বলছেন। অর্থাৎ উস্কানিমূলক কথাবার্তা বলে আপনি দেশকে একটা সহিংসতার দিকে ঠেলে নিয়ে যাচ্ছেন। আপনার আওয়ামী লীগের সেক্রেটারি সাহেব যে ইস্যুটার কথা বলছেন, বৈশ্বিক ইস্যু, এটা মনে এটা কোনো এটা হাস্যকর ব্যাপার। আমরা তো 2008-9 সাল থেকে এই সরকারের প্রতি নো কনফিডেন্স অন্তত বিএনপি জানাচ্ছে। এখন জনগণ আমাদের এই দাবির সাথে একাত্ম হয়েছে। কারণ আপনারা দেখেছেন যে এই সরকারের অধীনে নির্বাচন কোনোভাবেই সম্ভব না। আমরা তো প্রমাণ দিয়েছি। 2018 সালে কি নির্বাচনে অংশগ্রহণ করিনি আমরা? সেই নির্বাচন কি আপনারা করতে দিয়েছেন? আপনারা বলেছিলেন যে নির্বাচনে কোনো বাধা দেওয়া হবে না, কিন্তু রাত্রেবেলায় আপনি নির্বাচন, সবাই জানে এটা, শুধু বাংলাদেশের লোক না, বিদেশিরাও বলছে, যারা নির্বাচন পর্যবেক্ষণ করে, এই যে এই আন্তর্জাতিক মহল, তারাও বলছে যে এই দেশে এমন একটা হাস্যকর, জাপানের রাষ্ট্রদূত ডাইরেক্ট বললো যে এমন একটা হাস্যকর ঘটনা, রাত্রেবেলা ভোট আপনার দেওয়া হয়েছে। আচ্ছা, আমার মনে হয় এই ইস্যুগুলো নিয়ে আবার আসবো। জাপানের রাষ্ট্রদূত এই বিষয়টা পরবর্তীতে আবারও আলোচনা হয়েছে এবং যারা আয়োজক গোষ্ঠী ছিল তারাও সংবাদ সম্মেলন করেছে এবং একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে। যাই হোক, আমি আগের ইস্যুতেই ফিরে আসি যে এই যে বৈশ্বিক সংকটের কথা বলা হচ্ছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা বলা হচ্ছে এবং বিএনপির পক্ষ থেকে, আওয়ামী লীগ জেনারেল সেক্রেটারির পক্ষ থেকে বলা হচ্ছে যে এই সংকটকে বা এটাকে পুঁজি করে বিএনপি রাজনীতি করছে, বিএনপি হয়তো তাদের মতো একটা ব্যাখ্যা দিচ্ছে। তো এই যে আপনার বৈশ্বিক সংকট, দেশীয় সংকট এবং পলিটিক্যাল সংকট, এই সব কিছু মিলে আপনি কি ভাবছেন যে, বা কি মনে করেন যে আমরা এ থেকে কি বেরিয়ে আসতে পারবো? শোনেন, মানে রাজনীতি কিন্তু কৌশলের খেলা। আপনি কখন কি বলবেন, কখন কি করবেন, সেটা আপনার রাজনৈতিক হিসাব বলে দেবে। হিসাব ভুল হলে আপনি রাজনীতিতে ব্যর্থ, হিসাব ঠিক হলে আপনি সার্থক। ফলে কোন সময় আন্দোলন করতে হবে, কোন সময় জনগণকে আপনার সম্পৃক্ত করে বড় ধরনের অভ্যুত্থান ঘটানো যাবে, এইগুলো রাজনৈতিক নেতারা হিসেব নিকাশ করেই করেন। ফলে কোন সময় করছে এর জন্য আপনি দায়ী করতে পারবেন, এটাই রাজনীতি। আমি এখন বৈশ্বিক বিষয়ে ফিরে যাই। গোটা বিশ্ব এখন 3টা সংকট মোকাবেলা করছে: মহামারী উত্তর সংকট, যুদ্ধের প্রভাবের সংকট, জলবায়ু পরিবর্তনের প্রভাবের সংকট। এই 3টা সংকট থেকে কিন্তু উন্নত, অনুন্নত, উন্নয়নশীল কোনো দেশই মুক্ত না। কম বেশি সবাই কিন্তু এই সংকটের শিকার, কেউ কম কেউ বেশি। কারণ যখন একটি বৈশ্বিক মন্দা তৈরি হয়, বৈশ্বিক সংকট তৈরি হয়, বৈশ্বিকভাবে কোনো মহামারী দেখা দেয়, তার থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো দেশই মুক্ত থাকতে পারে না। করোনা মহামারী থেকে কোনো দেশ মুক্ত থাকতে পেরেছে? কম আর বেশি। আমরা কিভাবে মোকাবেলা করেছি, ইউরোপের দেশগুলো কিভাবে করেছে, আমেরিকা কিভাবে করেছে, অস্ট্রেলিয়া কিভাবে করেছে, এগুলো আমরা জানি। ফলে আপনি কোন দেশের সাথে তুলনা করবেন? বাংলাদেশ মোকাবেলায় ব্যর্থ হয়েছে কি সফল হয়েছে? ব্যর্থতার সফলতার মাপকাঠি কি? আপনার কত লোক মারা গেছে, কত লোকের চিকিৎসা দিয়েছেন, কত লোককে আপনি সহায়তা দিয়েছেন, কত লোককে আপনি ভালো কি বলবো হাসপাতালের ব্যবস্থা করেছেন। বাংলাদেশ তো বাংলাদেশের জনসংখ্যার তুলনায় আমাদের যে চিকিৎসা ব্যবস্থা, এটি কিছুই না। আমেরিকার মতো দেশ, কানাডার মতো দেশ, ব্রিটেনের মতো দেশ, জার্মানি, ফ্রান্স, তাদের সামর্থ্য কি? আমরা তো করোনাকে সামাল দিতে পেরেছি, না, আমি সেটাই বলছি। করোনাটা তো নেই। আমি বলছিলাম যে এই যে এখন যে সংকট তৈরি হলো, বৈশ্বিক যে সংকট এবং রাজনৈতিক যে সংকট তৈরি হলো, আমরা কি বের হতে পারবো? না, বের হতে পারার প্রশ্নটা অনেক মানে সুদূর প্রসারী চিন্তার ব্যাপার। আমি বলছি যে করোনার মোকাবেলা এবং তার মানে পরবর্তীতে যে প্রভাব, আরও জলবায়ুর কথা বললাম, যুদ্ধের কথা বললাম, এগুলো সারা দেশে সারা বিশ্বে আছে। আপনি পত্রিকা খোলেন, অনলাইনে ঢোকেন, প্রতিদিন আপনি আমেরিকার খবর দেখেন, আপনি ব্রিটেনের খবর দেখেন, প্রতিদিনই আপনি দেখবেন যে এই মূল্যস্ফীতি, জীবনযাত্রার মান কমে যাওয়া, কর্মসংস্থানের অভাব, জিনিসপত্রের দাম বেশি, মানুষের জীবন দুর্বিষহ। আমেরিকা পৃথিবীর সেরা দেশ, তাদের এখানে প্রতিদিন এগুলো নিয়ে বিক্ষোভ হচ্ছে, আন্দোলন হচ্ছে, বক্তব্য হচ্ছে, রাজনীতি হচ্ছে এবং মাঠে ঘাটের যে চিত্র, এগুলো গণমাধ্যমে উঠে আসছে। তো বাংলাদেশ এই সংকট থাকবে, এটা খুবই স্বাভাবিক। তার মানে কিন্তু আমি বলছি কি যে সব বৈশ্বিক সংকটের উপর চালা দিলে তো হবে না।
আমাদের নিজস্ব দায় আছে না? এখন ধরেন বৈশ্বিক সংকটের কারণে জ্বালানির দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে, খাদ্য দাম বাড়ছে, আপনার পরিবহন সংকট তৈরি হয়েছে, তার প্রভাব তো ঘুরে ফিরে কোনো না কোনোভাবে আমাদের উপর পড়ে। কিন্তু আপনি এটার উপর সব দায় দিয়ে দেবেন? আমাদের নিজস্ব দায় নাই? তার মানে বাংলাদেশে যখন- আমাদের একটা বাংলাদেশে পরিকল্পনা যখন করতে কোনো হবে। পণ্য মজুদ হয়, বাংলাদেশে যখন অযৌক্তিকভাবে হঠাৎ করে কোনো পণ্যের দাম বাড়িয়ে দেয়, বাংলাদেশে যখন কোনো একজন কোনো একটা খাতের ব্যবসায়ীরা সিন্ডিকেট করে কৃত্রিম সংকট তৈরি করে, ওটার জন্য কি আপনি বৈশ্বিক সংকটের দায়ী করবেন? এখন আমি সরকারকে বলবো, আপনি আমার জাতীয় কারণগুলো আগে দূর করেন। বৈশ্বিক কারণে আপনার খুব একটা হাত নাই। বৈশ্বিক কারণ সম্মিলিত হবে, গোটা বিশ্ব, আন্তর্জাতিক বিশ্ব মোকাবেলা করবে, সেখানে আমাদের ভূমিকা থাকতে পারে, নাও থাকতে পারে। কিন্তু আমাদের জাতীয় কারণ, দেশীয় কারণ, স্থানীয় কারণ, সেগুলো দূর করলে কিন্তু এই সংকট অনেক জি, কমে যাবে। ধন্যবাদ নাজমুল আশরাফ ভাই। সম্প্রতি আমাদের দেশে একটা ঘটনা ঘটেছে যে কোর্ট চত্বর থেকে, আদালত প্রাঙ্গণ এলাকা থেকে জঙ্গি, দুজন জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। আমরা এই বিষয়টি একটু আলোচনা করতে চাই। যে আমরা তো দেখেছি যে বিভিন্ন সময় অনেক আসামিদের যারা যাবজ্জীবন প্রাপ্ত বা মৃত্যুদণ্ডপ্রাপ্ত বা গুরুত্বপূর্ণ কোনো ঘটনার যারা আসামি, দণ্ডপ্রাপ্ত আসামি, তাদেরকে সবসময় হ্যান্ডকাপ দিয়ে, এমনকি অনেক সময় দেখেছি যে রাজনৈতিক মামলার অনেক আসামি অনেক সময় দেখা গেছে যে হ্যান্ডকাপ পরিয়ে বা ডান্ডা বিড়ি পরিয়ে আদালত প্রাঙ্গণে নেওয়া হয়েছে, অতীতে দেখেছি। তো এরকম যখন একটা জঙ্গি মামলার যারা আসামি ছিল, তো সেখানে আমরা দেখেছি যে বিভিন্ন গণমাধ্যমে এসেছে যে তাদেরকে ওইভাবে হাত করা, ওইভাবে পড়ানো হয়নি, ওইভাবে নিয়ে যাওয়া হচ্ছিল এবং একটু সেখানে নিরাপত্তার বোধহয় একটু শিথিলতা ছিল। তো এইটা আমি জনাব দেলোয়ার হোসেনের কাছে প্রথমে প্রশ্ন রাখতে চাই যে এটা আসলে আপনার কি মনে হয় যে এটার সঙ্গে কি কোনো রাজনীতি, বিভিন্ন বিরোধী দলের পক্ষ থেকে বলা হয় যে এটার মধ্যেও এক ধরনের রাজনীতি আছে, ইস্যুটাকে সামনে আনা হচ্ছে? তো আর এইটা যদিও ইতিমধ্যে এই ঘটনায় 4 জন পুলিশ কনস্টেবলকে বোধহয় বরখাস্ত করা হয়েছে, আপনি কিভাবে দেখেন বিষয়টাকে? এটি হচ্ছে জঙ্গি তৎপরতা। যখনই রাজনৈতিক মাঠে রাজনীতিটা গড়ায়, একটা সরকারের শেষ সময় আসে, সেই সময়ে এই জঙ্গিবাদী অপতৎপরতা বৃদ্ধি পায়। তাদের আশ্রয়ের জায়গা থাকে, প্রশ্রয়ের জায়গা থাকে। যখন প্রশাসন তাদের নখদর্পণে সব কিছু এতদিন পর্যন্ত ছিল, এখন হঠাৎ করে আসছে অথবা রাজনৈতিক কারণে আসছে, ব্যাপারটা এরকম না। জঙ্গিবাদী গোষ্ঠী নিঃশেষ হয়ে গেছে, এটা কখনোই বিশ্বাসযোগ্য না। হ্যাঁ, তারা কন্ট্রোলে ছিল। তাহলে এই যে এখন রাজনৈতিক টার্মোইল শুরু হয়েছে, সেইখানে সুযোগ নিচ্ছে এই জঙ্গিরা। এই জঙ্গিদেরকে বিভিন্ন সময় কাজে লাগানো হয়েছে। আপনি এই যে যেই সময়ের কথা গেলে আমি বলছি, সেই সময়ের মধ্যে এই যে বাংলা ভাইরা যে মানুষকে ঝুলিয়ে পিটিয়ে জবাই করে, এবং সেই সময় বিএনপির কয়েকজন এমপির আকারে সরাসরি প্যাট্রোনাইজেশনে যেগুলো হয়েছিল, সেটি কিন্তু গণমাধ্যমে এসেছে, সেটি আকারে। তাহলে এই জঙ্গি তৎপরতা, এই যে বিএনপি জামাত যখন একসাথে ঐক্যবদ্ধভাবে রাষ্ট্র পরিচালনা করেছে, বিরোধী দল করেছে, সেই সময় এই জঙ্গি শক্তিকে তারা কাজে লাগিয়েছে, এখনও সেটি লাগাচ্ছে। তাহলে হ্যাঁ, যখন এরকম দুর্ধর্ষ সন্ত্রাসী যখন হাজিরার জন্য আসুক অথবা ট্রায়ালের জন্য আসুক, যে কোনো কারণেই আসুক, সেই সময়ে আরও বেশি তৎপর হওয়া উচিত ছিল। 4 জন 5 জন পুলিশকে সাসপেন্ড করেই এটি এড়ানো যাবে, সেটি আমরা মনে করি না। সেক্ষেত্রে প্রশাসনের যদি শৈথিল্য থাকে, সেক্ষেত্রে আরও বেশি তৎপর হওয়া উচিত। কেন এখানে ছিনিয়ে নিল পুলিশের থেকে, যদি জঙ্গিরা আঘাত করে কোনো জায়গায়, আবার যদি এবং আমি একটু ইন্টারাপ্ট করি, পরের দিন কিন্তু পুলিশের পক্ষ থেকে এবং র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, একজনরা বলছে যে আমাদের গোয়েন্দা নজরদারিতে আছে, এবং পরের দিন বলেছে আরেকটা সংস্থা বলেছে যে যেটি আমরা দেখতে চাই, আমরা যেটি দেখতে চাই, যদি নজরদারির মধ্যে থাকে তাদেরকে গ্রেফতার করুন, গ্রেফতার করে এই সত্যতা প্রমাণ করুন যে আপনাদের গোয়েন্দা নজরদারিতে রয়েছে তারা। আর না হলে আমরা যেটা শঙ্কিত হই, মানে এখানে প্রশ্রয় দেওয়ার মতো লোক আছে, শক্তি আছে, অপশক্তি আছে, তাদেরকে জঙ্গি তৎপরতা বাংলাদেশে ছিল এবং আবার তারা শুরু করেছে। হলিয়াটিজনের মতো কোনো ঘটনা যদি এই অঘটন আবার ঘটে, সেই ক্ষেত্রে মানুষ বিপদের মধ্যে থাকবে। আচ্ছা, আমি একটু আজিজুল বাড়ি হেলার কাছে আসতে চাই। জনাব দেলোয়ার হোসেন বলছিলেন যে এই জঙ্গি আশ্রয় বা প্রশ্রয় অথবা উৎসাহ দেওয়ার লোকজনের কথা বলছিলেন, ইঙ্গিত করছিলেন। তো আপনারা এটাকে কিভাবে দেখবেন? আপনাদের বিভিন্ন সময় তো বিভিন্ন রকম কথা এসেছে যে নির্বাচনকে সামনে রেখে বা গণসমাবেশকে সামনে রেখে ওনারা কোনো বিভিন্ন সময় ইস্যুগুলোকে ডাইভার্ট করেন, আপনাদের তরফ থেকেও এরকম অভিযোগ এসেছে। আপনি কিভাবে দেখছেন বিষয়টা? আমি প্রথমে বলতে চাই যে বারবার দেখি জঙ্গি এবং বাংলা ভাই সম্পৃক্ত হচ্ছে। একমাত্র বিএনপি সরকার এই বাংলা ভাইকে গ্রেফতার করেছিল, বিচার করেছিল, ফাঁসি দিয়েছিল।
অর্থাৎ আমরাই কিন্তু শুরু করেছিলাম এই জঙ্গি দমন তৎপরতা। আমাদের বিরুদ্ধে ব্লেম দেন, কিন্তু আমরা তাদের ফাঁসি দিয়েছিলাম, বিচার করেছিলাম বাংলা বিএনপি আমলে। আর এখন আমাদের কাছে স্পষ্ট যে এই জঙ্গি ট্রাম্প কার্ড, দুর্ভিক্ষ ট্রাম্প কার্ড, বৈশ্বিক পরিস্থিতির ট্রাম্প কার্ড এখন ছাড়া হচ্ছে যাতে মানুষের মাইন্ডকে ডাইভার্ট করবার জন্য, যেটা আপনি বললেন এটা সত্য কথা। দেখেন যে ঢাকার কোর্টের চত্বর থেকে কি স্প্রে মুখে মেরে কয়েকজন জঙ্গি পাড়া গেলো, তাদেরকে আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী নাকি বলছেন যে জঙ্গিদের, আগেই নাকি বলছেন জঙ্গিদেরকে আপনার এই যে শিকল বন্দি করে যেভাবে হ্যান্ডকাপ লাগিয়ে নেওয়া হয়, কেন নেওয়া হলো না? কেন কোর্টের চত্বরে আমাদের একজন বিএনপির নেতা যখন গ্রেপ্তার হয়ে কোর্টে যায় তখন দেখি শত হাজার পুলিশ দিয়ে আপনি আমাদেরকে এমন একটা, মানে আমাদেরকে একটা ভয়ঙ্কর রূপে মানুষের কাছে প্রজেক্ট করেন। আর জঙ্গি নিয়ে এসে খেলা খেললেন ঢাকা কোর্টে, এটা মানুষের তো বুঝতে বাকি থাকে না যে 2011 পরে 2001 সালে যে ওয়ার অন টেরর ওয়ার্ল্ড ব্যাপী যে ক্যাম্পেইনটা ছিল, সেই ক্যাম্পেইন কিন্তু ডেড। এই ক্যাম্পেইন এখন আর পৃথিবীর মানুষ খায় না। এখন মানুষ ডেমোক্রেসি, যেটা অভাব রয়েছে বাংলাদেশের, আপনি আবার সেই মৃত লাশ আবার জিন্দা করছেন শুধু ডাইভার্ট করার জন্য বিভিন্নভাবে। নাজমুল আশরাফ ভাই সুন্দর বলেছেন যে আমেরিকাও সমস্যা হচ্ছে, ইংল্যান্ডেও সমস্যা হচ্ছে, কিন্তু ওইখানে তো ডেমোক্রেসি কোনো সমস্যা নেই। যে মানুষের প্রধান সমস্যা তো ডেমোক্রেসি। ডেমোক্রেসি না থাকলে তো আপনার সব সমস্যাই হবে, খাদ্য বলেন, অন্ন বলেন, বস্ত্র বলেন, বাসস্থান, সব কিছুই সমস্যা হবে। সুতরাং বাংলাদেশে এখন ডেমোক্রেসির এই সংকটের জন্য সরকার যেহেতু অটোক্রেটিক হয়ে গেছে, সরকার যেহেতু ফ্যাসিস্ট হয়ে গেছে, এখন তিনি তার শেষ ট্রাম্প কার্ডগুলো চালছে, জঙ্গি ইস্যু, দুর্ভিক্ষ ইস্যু, আপনার বিশ্বমন্দা, আরও অনেক ইস্যু তুলছেন। আমরা তো বলছি যে দেলোয়ার রাইটলি বলছে আমরা চাই না যে হলি আর্টিজানের মতো আর কোনো ঘটনা ঘটুক। একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি ধন্যবাদ জানাচ্ছি যে হলি আর্টিজানের মতো এরকম ঘটনা যেন না ঘটে। কিন্তু আপনার কি মনে আছে যে হলি আর্টিজানে যখন ঘটনা ঘটলো, যখন বিশ্ব মিডিয়া বলছে যে এইটা একটা ইন্টারন্যাশনাল টেরোরিজমের অংশ, কিন্তু বাংলাদেশ সরকার তখন বলছে যে এটা হোম মেড, হোম গ্রোন। তার মানে আপনি কি রাষ্ট্রটাকে জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিচয় করে দিচ্ছেন না? তখন কি আপনি দেশের বিরুদ্ধে অপপ্রচারটা করলেন না? যেখানে আন্তর্জাতিক যে জঙ্গি গোষ্ঠীগুলো তারাও স্বীকার করছে। আমরা তখন সেদিন আল জাজিরা, বিবিসি, সিএনএন সবাই আমরা বাংলাদেশে দেখেছি, সমস্ত মিডিয়ার থেকে বলা হচ্ছে যে এটা ইন্টারন্যাশনাল টেরোরিজমের একটা অংশ, কিন্তু বাংলাদেশ মিডিয়া একমাত্র বলেছে যে এটা হোম গ্রোন। দ্যাট মিনস আপনি বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিচয় দিয়ে নিজের ক্ষমতায় থাকতে চান। ওই যে ওয়ার অন টেরর যে ক্যাম্পেইন, ওই ক্যাম্পেইনটার উপর কিন্তু মনে রাখবেন যে সমস্ত সংগঠন এই কর্মকাণ্ডগুলি ঘটাচ্ছিল, ডিক্লারেশন দিচ্ছিল, তারা কিন্তু স্বীকার করে নিচ্ছিল এবং তাদের প্যাট্রোনাইজেশন, এই যে মেজর জিয়া বরখাস্তকৃত, তারা কিন্তু এগুলো প্যাট্রন করেছে, এখনও করে যাচ্ছে। সেই ক্ষেত্রে স্থানীয়ভাবে এবং এদের প্রশ্রয় দিচ্ছে জামাত শিবির এবং বিএনপির নেপথ্য সহযোগিতায় এই জঙ্গি শক্তি বাংলাদেশে গেড়ে বসেছিল, সেটি মুক্ত করেছে জননেত্রী শেখ হাসিনা এবং সরকার, এবং এখনো চেষ্টা করে যাচ্ছে। এবং আমরা এখনো এটা স্বীকার করি না জঙ্গি অপতৎপরতা শেষ হয়ে গেছে দেশ থেকে। জঙ্গির খেলা, জঙ্গি কেউ তো অস্বীকার করছে না। আর যেটি হেলাল ভাই বলছেন যে ডেমোক্রেসির সমস্যা, বিএনপির মধ্যে ডেমোক্রেসির সমস্যা রয়েছে, বাংলাদেশে ডেমোক্রেসির সমস্যা নেই। ডেমোক্রেসি মানে শুধু নির্বাচন নয়, ডেমোক্রেসি মানে আরো অনেক অনেক জিনিস। তার মধ্যে একটা হচ্ছে নির্বাচন। নাজমুল আশরাফ কাছে যেতে চাই যে এই ইস্যুটা নিয়ে, যে আমাদের এই জঙ্গি ইস্যুটা তো বাংলা ভাই শাইখ আব্দুর রহমান বাংলা ভাই এবং সর্বশেষ যেটা বড় ধরনের ইন্টারন্যাশনালি যেটা একটা পেয়েছে আলোচনার বিষয়বস্তু, হলি আর্টিজান। তো হলি আর্টিজানের পরে তো বিভিন্ন সময় ম্যাসিভ ড্রাইভ হয়েছে দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে আর কি। এরপরে তো এটা স্থিমিত ছিল, আবার হঠাৎ করে এটা আলোচনায় এসেছে যে এরকম একটা ঘটনা ঘটেছে, দুজন জঙ্গিকে ছিনিয়ে নেওয়া হয়েছে এবং দুজনকে পারেনি। আপনি কিভাবে দেখছেন এই বিষয়টাকে? এটা কি হঠাৎ করে আবারও মাথাচাড়া দিল, না আপনি কিভাবে বিশ্লেষণ করেন? যেটাকে আমরা জঙ্গিবাদ বলি, জঙ্গি বলি, মানে ইসলাম ধর্মভিত্তিক যেই সন্ত্রাসী তৎপরতা, ইসলামের ভুল ব্যাখ্যা অপব্যাখ্যা করে তারা এক ধরনের রাজনীতি করে। এটা তো পশ্চিমাদের তৈরি, এটা তো আমেরিকার তৈরি। তারা তৈরি করে এসব দেশে ছাড়ে এবং তারা তাদের স্বার্থ হাসিল করে এবং সেটা শিকার আমরা হই। কিন্তু আমরা জানি যে জোট সরকারের সময় বাংলাদেশ এই সংকট সবচেয়ে বেশি মোকাবেলা করেছে এবং তখন পাকিস্তানের যোগসাজশ প্রমাণিত হয়েছে। তারপরে যাই হোক, এই আওয়ামী লীগ সরকার এসে অনেক ব্যবস্থা নিল, র্যাব অনেক প্রশংসনীয় কাজ করলো, একটা স্তীমিত অবস্থায় আসলো। এই মুহূর্তে কিন্তু জঙ্গিবাদ, যেটাকে
যেটা নিয়ে আমরা আলোচনা করছি, এটা বৈশ্বিক সমস্যা না। এবং ইসলাম ধর্মের নামে হলে জঙ্গিবাদ, খ্রিস্টান ধর্মের নামে হলে এটা কি জঙ্গিবাদ না? ওরা তো আরও বেশি ফ্যাসিস্ট, আরও বেশি র্যাডিকালাইজ, তারা আরও বেশি টেরোরিস্ট। আমেরিকায় প্রচুর আছে এরকম, অনেক উগ্র শক্তি আছে, তারা সেগুলোকে জঙ্গি বলবে না, এগুলো তাদের বলে। যাই হোক, আমি ছোটো করে নিয়ে আসি যে এই জঙ্গিবাদের সমস্যা আমাদের অনেকটা বলতে পারি যে নির্মূল না হলেও সহনীয় মাত্রায় ছিল। এবং এক সময় যেখানে জঙ্গিরা হামলা করে, এই জন্যই কি সহনীয় পর্যায়ে এসেছে বলেই কি আমাদের একটু দায় সারা, একটু শৈথিল্য ভাব? না না, আমি বলছি যে এক সময় ছিল যে জঙ্গিরা পরিকল্পনা করে হামলা করে মানুষ মেরে ধ্বংস করে ফেলতো, তারপর গিয়ে র্যাব, পুলিশ বা অন্যরা কাজ করতো। তারপরে আমাদের নিরাপত্তা বাহিনীর সামর্থ্য এমন হয়েছে, তারা পরিকল্পনা করার আগেই তাদের আস্তানা ঘিরে ফেলে, তাদেরকে ধরে ফেলে এবং হামলা তারা চালাতে পারে না। সেই অবস্থা থেকে হঠাৎ করে এখন আবার জঙ্গি জিনিসটা সামনে কেন আসলো? ষড়যন্ত্র তত্ত্ব বলে একটা কথা আছে, আমি এটা বিশ্বাস করি না, কিন্তু রাজনীতিতে ষড়যন্ত্র আছে এটা আমি বিশ্বাস করি। পৃথিবীর ইতিহাসে বহুবার এটা প্রমাণিত। আমেরিকার কোনো সরকার বা প্রেসিডেন্ট যখন সংকটে পড়ে, কোনো না কোনো দেশের সাথে যুদ্ধ লাগাই দেয়, আমাদের একদমই গোটা দেশ শেষ চলে যায় করতে হবে ওদিকে। খুব এখন সংক্ষেপে। বাংলাদেশে এই জঙ্গিবাদ, জঙ্গি তৎপরতা, এটা আমাদের রাজনীতিতে কিন্তু আমেরিকার যুদ্ধের মতো একটা কার্ড। এটা আমরা কখন কিভাবে ব্যবহার করি, আর এই জঙ্গির যে ছোটখাটো সেই কার্ডটি বিচ্ছিন্ন কে ঘটনা, খেলছে? আপনার কাছে কি মনে হয় সেই কার্ডটি কে খেলছে? এখন সে কার্ডটিকে আওয়ামী লীগ খেলছে না, বিএনপি খেলছে না, অন্য কোনো পক্ষ খেলছে, সেই প্রমাণ আমার কাছে নাই। সরকার খেলছে, হ্যাঁ, নাকি BNP খেলবে কেন? সরকারের সরকার খেলছে অংশগ্রহণ এটা। ছাড়া, সরকারের আচ্ছা, অংশগ্রহণ আমার মনে ছাড়া হয় যে শেষ হবে এটা না। নিয়ে আমরা আমি আরেকদিন একলাই- আলোচনা আমি করব। একলাই শেষ করি। বাংলাদেশে এই জঙ্গি সংক্রান্ত, ধর্ম সংক্রান্ত এই ধরনের তৎপরতার পেছনে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের ভূমিকা সবচেয়ে বেশি। জি, ধন্যবাদ। ধর্মাশ্রয় ধন্যবাদ জনাব শেষ নাজমুল করছি। আশরাফ ভাই। আমাদের হাতে সময় একদমই নেই। একদম। দেলাওয়ার ভাই, আমরা আরেকদিন আলোচনা করব আরেকটি ধর্মাশ্রয়- বিষয় নিয়ে। ধর্মকে ধন্যবাদ জনাব আশ্রয় করে নাজমুল রাজনীতি আশরাফ করে BNP, এবং সন্ত্রাসী আজিজুল বারী তৎপরতা, হেলাল সন্ত্রাসী এবং কর্মকাণ্ড জনাব বড় পেট্রোল দেলোয়ার পাম্প হোসেন, দিচ্ছে। আপনাদের তিনজনকেই ধন্যবাদ আমাদের আলোচনায় আসার জন্য, স্টুডিওতে আসার জন্য। দর্শক, এই ছিল আজকের এই সময়ের আয়োজন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। শুভরাত্রি।